হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স কমার্স ক্লাসেস। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আজকে তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর বিজনেস স্টাডিজ এর সাজেশন দেব। এই সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এবছর এই সেমিস্টারের নতুন পরীক্ষা হচ্ছে। অনেকেই ঠিক মতন জানছো না যে কিভাবে কোয়েশ্চেন্স তোমাদের আসবে, কি প্যাটার্নের কোয়েশ্চেন আসবে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন্স আসবে এবং কটা কোয়েশ্চেন আসবে এবং তার মধ্যে কটা কোয়েশ্চেন তোমরা অর পাবে ইত্যাদি বিষয় আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং সেই সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ বলে দেব কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোয়েশ্চেন আসবে এবং কি কি প্রশ্ন তোমাদের কোন চ্যাপ্টার থেকে পড়তে হবে, কি কি প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে পড়বে এবং সেই প্রশ্নগুলোর জন্য কটা অর পাবে, কটার মধ্যে কটা প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং কিভাবে তোমরা লিখবে যাতে কম লিখেও তোমরা ভালো নাম্বার পেতে পারো, সেইটা কিন্তু তোমরা আজকের ভিডিওতে শুনবে। তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকেই ভিডিওটি দেখো, তাতে তোমাদের বিজনেস স্টাডিজের সাবজেক্টটা নিয়ে কোনো টেনশন থাকবে না। এই যতগুলো কোয়েশ্চেন্স আমি এই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি, এই কোয়েশ্চেন্সগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ে যাও তোমাদের বিজনেস স্টাডিজে তোমরা 40তে অন্তত 38-35 মার্কস অবশ্যই তোমরা পাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং বলে দিয়েছি যে দেখো কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে এবং সেই কোয়েশ্চেন্সগুলোর জন্য কিভাবে উত্তর লিখতে হবে। প্রথম কথা বলি, এই যে চ্যাপ্টার 1 দেখতে পাচ্ছ, তোমাদের প্রথম চ্যাপ্টার বিজনেস স্টাডিজের স্টাফিং বা কর্মী পদ পূরণ। খুব ভালো করে দেখো, এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন আসবে 2 মার্কসের, শুধুমাত্র একটা কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে 2 মার্কসের এবং তার সাথে একটা কোয়েশ্চেন লিখতে হবে 5 মার্কসের। এইভাবে এই চ্যাপ্টার থেকে মোট 7 মার্কসের কোয়েশ্চেন আসবে। একটা কথা তোমাদের বলি, এই যে একটা কোয়েশ্চেন তোমাদের 2 মার্কসের এই চ্যাপ্টার থেকে আসবে, এর জন্য অর কটা পাবে বলি। একটা কোয়েশ্চেন উত্তর যখন দেবে দেখবে এখানে দুটো প্রশ্ন আসবে, মানে দুটো মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এই যে এখানে উত্তর দিতে হবে একটা কোয়েশ্চেন 2 মার্কসের, এইখানে তোমরা দুটো কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে পাবে 2 মার্কসের জন্য, মাত্র দুটো কোয়েশ্চেনই তোমাদের দেওয়া হবে এবং সেই দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে এবং তার সাথে সাথে এই যে একটা কোয়েশ্চেন 5 মার্কসের, এখানেও কিন্তু তোমাদের 5 মার্কসের দুটো কোয়েশ্চেন দেওয়া হবে এবং তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেনের উত্তর কিন্তু তোমাদের দিতে হবে। তাই কিন্তু খুব বেশি অর কিন্তু তোমরা সমস্ত চ্যাপ্টার থেকে পাচ্ছ না এবং কেউ যদি কোনো চ্যাপ্টার বাদ দাও তাহলে কিন্তু সেই চ্যাপ্টার থেকে যে অ্যালটেড মার্কস আছে সেটাও কিন্তু তোমাদের ছেড়ে দিয়ে আসতে হবে। সুতরাং কোনো চ্যাপ্টার পড়বো না বা বাদ দেবো সেটা একদমই করা যাবে না। এবং আরো একটা কথা তোমাদের বলবো যে এই চ্যাপ্টার গুলো থেকে বিশেষ করে যখন তোমরা 2 মার্কসের কোয়েশ্চেনের উত্তর লিখবে তখন কিন্তু জাস্ট 2 থেকে 3 লাইনের মধ্যে তোমরা 2 মার্কসের কোয়েশ্চেনের উত্তরগুলো লিখবে, বেশি লিখতে যাবে না। এখানে কিন্তু আমাদের বেশি লেখার স্কোপ কিন্তু এখন নেই, শুধুমাত্র তোমাদের কভারেজটা বেশি রাখতে হবে, অর্থাৎ তোমাদের কোয়েশ্চেনের পরিমাণটা বেশি হবে, মানে বেশিটা পড়তে হবে, বেশি কভারেজ রাখতে হবে, কিন্তু তার মানে এই নয় যে একটা বিষয় নিয়ে অনেকটা বেশি ডিটেলসে পড়তে হবে। ছোট ছোট করে জানো, ছোট ছোট করে উত্তর লেখো, 2-3 মার্কসের উত্তর লেখো। যেমন তোমাদের বললাম 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য শুধুমাত্র 2 থেকে 3 লাইনের মধ্যে উত্তর দিলেই যথেষ্ট। আর 5 মার্কসের কোয়েশ্চেন জন্য ম্যাক্সিমাম 5টা কি 6টা পয়েন্ট দিতে পারো এবং তার সাথে একটা 5 মার্কসের কোয়েশ্চেনের উত্তর কখনোই হাফ পেজ বা হাফের একটু বেশি পেজ, এর বেশি কিন্তু একটা 5 মার্কসের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার দরকার নেই। এবং যতটা সম্ভব তোমরা পয়েন্ট করে উত্তর দেবে, ছোট ছোট করে পয়েন্টগুলোকে 1 লাইন 2 লাইনে ডিসকাস করবে, তাহলেই বিএসটিটিতে কিন্তু খুব ভালো মার্কস তোমরা পাবে। এবার চলে যাই, তোমাদের যে প্রথম চ্যাপ্টার স্টাফিং, এই স্টাফিং চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন আসবে 2 মার্কসের জন্য। একটা কথা বলি, একটা কোয়েশ্চেনও কিন্তু তোমরা এখান থেকে বাদ দেবে না। সাজেশনস মানেই হচ্ছে যে এই কটা কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। এর মধ্যে থেকে তোমরা আবার যদি কয়েকটা কোয়েশ্চেন নিজের মতন পছন্দের মতন বাদ দিয়ে দাও যে না এটা আসবে না, বা তোমাদের স্যারেরা বললেন যে এটা না, এটা বাদ দিয়ে দিলেও চলবে, এইসব বাদ কিন্তু দিতে যেও না, তাহলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। আমি যে কটা কোয়েশ্চেন্স দিয়েছি এই কটা কোয়েশ্চেন্স যদি তোমরা পড়তে পারো এই কদিনের মধ্যে, আর মোটামুটি তোমাদের প্রায় 1 মাসের অল্প কিছুদিন কম সময় হাতে রয়েছে, তো এই কটা সময়ের মধ্যে
যদি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যেতে পারো, যেরকম ভাবে বললাম 2 মার্কসের কোশ্চেন গুলো 2-3 লাইনের উত্তর দেবে, 5 মার্কসের কোশ্চেন গুলো হাফ পেজের মতন উত্তর দেবে। এইরকম ভাবে এই প্রশ্নগুলো যদি করে যেতে পারো, তোমরা আশা করছি তোমরা সবকটা কোশ্চেনই 100 এ 100% কমন পাবে এবং তোমরা আউট অফ 40 তে হয়তো 40 পেতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে বলি 2 মার্কসের কোশ্চেনের মধ্যে এই চ্যাপ্টার থেকে কি পড়বে? স্টাফিং চ্যাপ্টার থেকে। এই স্টাফিং চ্যাপ্টার থেকে প্রথমে পড়বে যে কর্মী পদ পূরণ বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো সব 2 লাইন করে লিখবে। তারপরে রয়েছে কর্মী সংগ্রহ বা প্রবেশন বলতে কি বোঝো? কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস বলতে কি বোঝো? প্রত্যেকটি উৎসের 2টি করে উদাহরণ দাও। 2টি করে উদাহরণ দেবে। কর্মী সংগ্রহ, অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসগুলো কি তোমরা পড়বে এবং তার সঙ্গে প্রত্যেকটি উৎসের 2টি করে উদাহরণ দেবে। ঠিক আছে? তারপরে রয়েছে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো পড়ে যাবে তোমরা, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, তারপরে রয়েছে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের 2টি সুবিধা এবং 2টি অসুবিধা। এই যে বলছি 2টো সুবিধা আর 2টো অসুবিধা, এর মানে তোমরা দুটোই পড়বে এবং 2টো পয়েন্ট খুব ভালো করে পড়ে 2 লাইন মতন ডিসকাস করবে। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের 2টি সুবিধা এবং 2টি অসুবিধা, 2টো করে পয়েন্ট দেবে এবং পয়েন্ট দেওয়ার পর 1 লাইন কি 2 লাইন করে এটা ডিসকাস করবে। তারপরে রয়েছে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লেখো। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎসের মধ্যে 2টি পার্থক্য লেখো। এই পার্থক্য আসার চান্স খুব বেশি রয়েছে। এরপরে হচ্ছে প্রশিক্ষণ বলতে কি বোঝো? এগুলো সব 2 মার্কসের কোয়েশ্চেন। কর্মরত অবস্থায় প্রশিক্ষণ বলতে কি বোঝো? এর 2টি সুবিধা এবং 2টি করে অসুবিধা লেখো। 2টি সুবিধা 2টি অসুবিধা লিখবে। কাজের বাইরে প্রশিক্ষণ বলতে কি বোঝো? এর 2টি সুবিধা এবং 2টি অসুবিধা লেখো। কাজের বাইরে প্রশিক্ষণ পদ্ধতি এবং কর্মরত অবস্থায় প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে 5টি পার্থক্য লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই ডিফারেন্সটা। আচ্ছা, তারপরে উন্নয়ন বলতে কি বোঝো? উন্নয়ন, ডেভেলপমেন্ট, এটা বলতে কি বোঝো? 2 মার্কসের জন্য এই কটা কোয়েশ্চেনই তোমরা অবশ্যই পড়বে এই 2 মার্কসের জন্য। এর বাইরে কিছু পড়ার দরকার নেই এবং এগুলোর উপরে বেশি পড়ার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 লাইন এগুলো উপরে পড়বে। এরপরে চলে যাচ্ছি, এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের জন্য কি কোয়েশ্চেন আসতে পারে। 5টা থেকে 6টার বেশি পয়েন্ট এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোর জন্য লেখার দরকার নেই। আমি বলেই দিয়েছি এইভাবে, দেখো যে কর্মী পদ পূরণের 5টি গুরুত্ব লেখো। 5টি গুরুত্বই লিখবে এবং গুরুত্বগুলো পয়েন্ট দিয়ে লেখার পর 2 লাইন করে ডিসকাস করবে। কর্মী পদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ। এই উক্তিটি ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা তোমাদের প্রায় সবারই বইতে আছে, যে বইতেই তোমরা পড়ো। তো এটা বই থেকে খুব ভালো করে পড়বে। কর্মী পদ পূরণ মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ বিশেষ, উক্তিটি ব্যাখ্যা করো। তারপরে রয়েছে কর্মী পদ পূরণ প্রক্রিয়ার ধাপগুলো। কর্মী পদ পূরণ করার যে ধাপগুলো আছে, পয়েন্টগুলো পরপর দিয়ে 1 লাইন 2 লাইন করে ডিসকাস করবে। কর্মী নির্বাচনের বিভিন্ন ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কর্মী সংগ্রহ এবং কর্মী নির্বাচনের মধ্যে 5টি পার্থক্য লেখো। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আমাদের এই চ্যাপ্টার থেকে। আর 2টো আছে, প্রশিক্ষণের 5টি গুরুত্ব লেখো। শিক্ষানবিশ শিক্ষণ এবং চাকরির পূর্ব প্রশিক্ষণের মধ্যেও 5টি পার্থক্য লিখতে বলছে। উন্নয়নের 5টি গুরুত্ব লেখো। প্রশিক্ষণ এবং উন্নয়নের মধ্যে 5টি পার্থক্য লেখো। প্রশিক্ষণ আর উন্নয়নের, ডেভেলপমেন্ট আর ট্রেনিং এর মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো পড়বে। এর পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। চ্যাপ্টারের নাম হচ্ছে ডাইরেক্টিং বা নির্দেশ দান। এই চ্যাপ্টার থেকেও একটা কোয়েশ্চেন 2 মার্কসের আসবে এবং একটা কোয়েশ্চেন 5 মার্কসের আসবে এবং এইখানেও 7 মার্কসেরই কোয়েশ্চেন আসবে। এবার এই যে একটা কোয়েশ্চেন লিখতে হবে, এখানে 2টো কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটা কোয়েশ্চেন লিখতে হবে। আর এই যে 5 মার্কসের যে একটা কোয়েশ্চেন লিখতে হবে, এখানেও কিন্তু 2টো কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটা কোয়েশ্চেন তোমাদের লিখতেই হবে। ঠিক আছে? তাহলে ডাইরেক্টিং চ্যাপ্টারে 2টো কোয়েশ্চেন দেওয়া থাকবে 2 মার্কসের, তার মধ্যে একটা কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে, একটা অর পাবে আর একটা লিখতে হবে। 5 মার্কসের কোয়েশ্চেনও 2টো দেওয়া থাকবে, তার মধ্যে একটা কোয়েশ্চেন তুমি ছাড়তে পারবে আর একটা কোয়েশ্চেন তোমাকে লিখতেই হবে। এইভাবে 7 মার্কস তোমাদের প্রশ্ন আসবে এই চ্যাপ্টার 2 ডাইরেক্টিং থেকে। ডাইরেক্টিং থেকে দেখে নিই 2 মার্কসের জন্য কি পড়তে হবে। প্রথমে পড়তে হবে নির্দেশনার সংজ্ঞা দাও। তারপরে পড়বে নির্দেশনার উপাদানগুলি লেখো। এখানে জাস্ট উপাদানগুলির পয়েন্টগুলো একটু লিখবে 1 লাইন করে, তারপর ডিসকাস করবে। তদারকি বলতে কি বোঝো? সুপারভিশন। মোটিভেশনের সংজ্ঞা দাও। আর্থিক এবং অনার্থিক উৎসব, এটা উৎসব হয়ে গেছে, এটা উৎসাহ হবে।
আর্থিক এবং অনার্থিক উৎসাহ প্রদান বলতে কি বোঝো, এর উদাহরণ দাও। ঠিক আছে? তো এর সাথে পড়বে নেতৃত্ব, নেতৃত্বের সংজ্ঞা দাও, নেতৃত্ব কাকে বলে। জ্ঞাতকরণ বলতে কি বোঝো, কমিউনিকেশন এটাকে বলে ইংলিশে, জ্ঞাতকরণ বলতে কি বোঝো। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কমিউনিকেশন বলতে কি বোঝো, মানে নিয়ম মাফিক জ্ঞাতকরণ এবং অনিয়ম মাফিক জ্ঞাতকরণ বলতে কি বোঝো, এদের দুটি করে সুবিধা এবং দুটি করে অসুবিধা লেখো। এরপরে আছে, এটা খুব ইম্পর্টেন্ট, নিয়ম মাফিক এবং অনিয়ম মাফিক জ্ঞাতকরণের মধ্যে দুটি পার্থক্য লেখো। এইখানে 2 মার্কসের জন্য এই কোয়েশ্চেন্স গুলো ভেরি ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টার থেকে। এরপরে চলে যাও 5 মার্কসের জন্য কি কি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। প্রথমে হচ্ছে নির্দেশনার 5টি গুরুত্ব লেখো, একজন তদারককারীর 5টি কার্যাবলী লেখো, মাসলোর যে অনুপ্রেরণা তত্ত্বটি আছে সেটা খুব সংক্ষেপে এখানে পয়েন্ট করে লিখতে হবে। তো ম্যাসলোর অনুপ্রেরণা তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। একজন ভালো নেতার যে কোনো 7টি গুণাবলী আমি লিখতে বলেছি, 7টা মতন তোমরা পড়ে রেখো, হয়তো 5টা লিখলেও চলবে। জ্ঞাতকরণের 5টি গুরুত্ব, কমিউনিকেশনের 5টি গুরুত্ব, আর জ্ঞাতকরণের বাধাগুলি কি কমিউনিকেশনের পথে, কমিউনিকেশনের যে বাধাগুলো কি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার এসছে। আর কমিউনিকেশনের এই বাধাগুলোকে অতিক্রম করার 5টি উপায় লেখো। ঠিক আছে? জ্ঞাতকরণের বাধাগুলি অতিক্রমের 5টি উপায় লেখো। এই হচ্ছে তোমাদের 7খানা বড় কোয়েশ্চেন তোমরা পড়বে এই চ্যাপ্টার থেকে। এই হলো মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার থেকে যা যা পড়তে হবে। এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই, কিন্তু এগুলো বাদ দেওয়া যাবে না। এরপরে চলে আসছে চ্যাপ্টার 3 কন্ট্রোলিং। এটা খুব ছোট চ্যাপ্টার, এর জন্য বেশি মার্কসও অ্যালট করা নেই, মাত্র 5 মার্কস অ্যালট করা আছে। এখানে যে তোমাদের কোয়েশ্চেন আসবে, দুটো কোয়েশ্চেন আসবে, দুটো কোয়েশ্চেন আসবে 2 মার্কসের, তার মধ্যে একটা কোয়েশ্চেন তোমাদের উত্তর দিতে হবে, অর্থাৎ একটা অর পাবে। এখানে একটা কোয়েশ্চেন 2 মার্কসের উত্তর দিতে হবে, আর একটা কোয়েশ্চেন 3 মার্কসের উত্তর দিতে হবে। এখানে কোনো বড় কোয়েশ্চেন 5 মার্কসের আসছে না। ঠিক আছে? তো এই যে একটা কোয়েশ্চেন 3 মার্কসের, এখানেও দুটো কোয়েশ্চেন দেবে, তার মধ্যে একটা 3 মার্কসের কোয়েশ্চেন তোমাকে উত্তর করতে হবে, অর্থাৎ একটা অর পাবে। তো এখানে 2 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে মাত্র দুটো কোয়েশ্চেন দিয়েছি, নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও আর পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে দুটি পার্থক্য লেখো। 2 মার্কসের জন্য এইটুকু করলেই হবে। আর 3 মার্কসের জন্য যেগুলো আছে, নিয়ন্ত্রণের 3টি গুরুত্ব লেখো, বেশি প্রশ্ন এখানে নেই। নিয়ন্ত্রণের 3টি গুরুত্ব লেখো, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক লেখো, আর নিয়ন্ত্রণের ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন কন্ট্রোলিং বা নিয়ন্ত্রণ চ্যাপ্টার থেকে। এরপরের একটা বড় চ্যাপ্টার হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, আর্থিক ব্যবস্থাপনা। এই চ্যাপ্টারের 3 মার্কসের কোয়েশ্চেন একটা লিখতে হবে এবং তার সঙ্গে 5 মার্কসের কোয়েশ্চেনও একটাই লিখতে হবে। তোমাদের এখানে দুটো কোয়েশ্চেন 3 মার্কসের দেওয়া হবে এই চ্যাপ্টার থেকে, তার মধ্যে একটা চুজ করতে হবে, একটা লিখতে হবে, আর একটা অর পাবে। আর সেই একইভাবে এখানে 5 মার্কসের কোয়েশ্চেনও দুটো দেওয়া হবে, তার মধ্যে একটা কোয়েশ্চেন লিখতে হবে আর একটা অর পাবে, এইভাবে 8 মার্কস আসবে। তো দেখে নেওয়া যাক এই যে চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই চ্যাপ্টার থেকে আমাদের 3 মার্কসের জন্য কি কি পড়তে হচ্ছে। প্রথমে পড়তে হবে আর্থিক ব্যবস্থাপনা বলতে কি বোঝো, এর 3টে উদ্দেশ্য লেখো। ঠিক আছে? আর্থিক ব্যবস্থাপনার বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে টিকা লেখো। এটা খুব ইম্পর্টেন্ট। আর্থিক ব্যবস্থাপনার বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত বলতে কি বোঝো সেই সম্পর্কে কিছু লিখতে হবে। আর্থিক ব্যবস্থাপনার অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে টিকা লেখো। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত বলতে কি বোঝো টিকা লেখো। আর আর্থিক ব্যবস্থাপনার লাভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে টিকা লেখো। এইটা প্রধান হয়ে গেছে, এটা প্রদান হবে। আর্থিক ব্যবস্থাপনার লাভ্যাংশ প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত সম্পর্কে টিকা লেখো। এই ছাড়া আর্থিক পরিকল্পনা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে কি বোঝো 2 মার্কসের। 3 মার্কসের মূলধন কাঠামো বলতে কি বোঝো, ইকুইটির উপর কারবার বলতে কি বোঝো। ইকুইটির উপর কারবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বহুবার এসছে। মূলধন কাঠামোর 3টি গুরুত্ব লেখো। স্থায়ী মূলধন বলতে কি বোঝো, এর উদাহরণ দাও। আর চলতি মূলধন বলতে কি বোঝো, এদের উদাহরণ দাও। এই হচ্ছে মোটামুটি 10টা কোয়েশ্চেন্স, যেগুলো তুমি এই চ্যাপ্টার থেকে পড়বে। এগুলো তোমাদের 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট আছে। এরপরে এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের জন্য কি কি পড়তে হবে একবার সুন্দর করে বলে দিয়েছি, এর বাইরে কিছু পড়ার দরকার নেই তোমাদের। 5 মার্কসের মধ্যে পড়বে আর্থিক পরিকল্পনার 5টি গুরুত্ব লেখো। তারপরে পড়বে মূলধন কাঠামোতে প্রভাব বিস্তারকারী বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। মূলধনের কাঠামো সিদ্ধান্ত নেওয়ার সময় কোন কোন বিষয়গুলি চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয় সেইগুলো আমাদের এখানে পড়তে হবে। একটি উত্তম মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি লেখো। একটা ভালো মূলধন কাঠামো যে কোম্পানিতে রয়েছে তার কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে
স্থায়ী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে স্থায়ী মূলধন, আমরা যখন কোম্পানির স্থায়ী মূলধন নির্ধারণ করি কত টাকার ফিক্সড ক্যাপিটাল লাগবে, সেই জন্য কি বিষয়গুলি বিবেচনা করে আমরা এই স্থায়ী মূলধনের পরিমাণ কত লাগবে সেটা ঠিক করব, সেই স্থায়ী মূলধন নির্ধারণকারী বিষয়গুলি সম্পর্কে আলোচনা করতে বলেছে। একইভাবে কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল নির্ধারণকারী বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। এটাও খুব ভালো কোশ্চেন। এবং আরো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্থায়ী এবং কার্যকরী মূলধনের মধ্যে 5টি পার্থক্য লেখো। এই ডিফারেন্সটা তোমরা অবশ্যই পড়ে যাবে। এই হচ্ছে 6খানা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, যেটা 5 মার্কসের জন্য অবশ্যই আসবে। এরপরের চ্যাপ্টার হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটিং, আর্থিক বাজার। এটা একটা বড় চ্যাপ্টার। এখানে তোমাদের একটা কোশ্চেন 2 মার্কসের আসবে, আর দুটো কোশ্চেন 3 মার্কসের আসবে। এবারে দেখো, এটা কিন্তু 5 মার্কসের কোনো কোশ্চেন নেই। একটা কোশ্চেন 2 মার্কসের আসবে এখান থেকে, একটা কোশ্চেন 2 মার্কসের আসবে। এখানে দুটো কোশ্চেন আসবে, তার মধ্যে একটা লিখতে হবে 2 মার্কসের। আর এখানে এই যে দুটো কোশ্চেন 3 মার্কসের লিখতে হবে, এখানে কিন্তু মোট 4টে কোশ্চেন তোমাদের দেবে। 3 মার্কসের 4টে কোশ্চেন আসবে, তার মধ্যে দুটো লিখতে হবে, অর্থাৎ দুটো অর পাবে। 3 মার্কসের যে 4টে কোশ্চেন আসবে, তার মধ্যে দুটো লিখতে হবে। এই 3 দুগুণে 6 মার্কস, আর এখানে 2 মার্কস, মোট 8 মার্কসের তোমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। তো দেখে নি 2 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে কি পড়তে হচ্ছে। প্রথমে আর্থিক বাজার বলতে কি বোঝো পড়বে, টাকার বাজার বলতে কি বোঝো পড়বে, টাকার বাজারে 3টে কার্যাবলী লেখো পড়বে, মূলধনের বাজার বলতে কি বোঝো, ডিম্যাট অ্যাকাউন্ট বলতে কি বোঝো, এর 3টে সুবিধা পড়বে, ডিপোজিটারি বা ন্যাস রক্ষক বলতে কি বোঝো, ডিপোজিটারি বা ন্যাস রক্ষক বলতে কি বোঝো, এর 3টে সুবিধা পড়বে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসসির 3টে প্রধান উদ্দেশ্য পড়বে, বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি এর 3টে উদ্দেশ্য লেখো। এই হচ্ছে মোটামুটি তোমাদের কোয়েশ্চেন্স, যেগুলো কিনা 2 মার্কসের জন্য পড়তে হবে। এরপরে চলে যাব এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের জন্য কি জিনিস পড়তে হবে, খুব ছোট করে উত্তর দিতে হবে। প্রথমে হচ্ছে আর্থিক বাজারের শ্রেণীবিভাগগুলি সংক্ষেপে আলোচনা করো। জাস্ট আর্থিক বাজারের শ্রেণীবিভাগ কিন্তু অনেকটাই বড়। তোমরা জাস্ট আর্থিক বাজারের মধ্যে সংগঠিত বাজার, অসংগঠিত বাজার, সংগঠিত বাজারের মধ্যে কারা কারা পড়ে, অসংগঠিত বাজারের মধ্যে কারা কারা পড়ে, জাস্ট শুধু নামগুলো লিখে দিলেই হবে। যেহেতু এটা বড় প্রশ্ন, ছোটতে আসলে এইভাবেই লিখতে হবে। তারপরে হচ্ছে সংগঠিত এবং অসংগঠিত বাজারের মধ্যে 5টি পার্থক্য লেখো। এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে রয়েছে টাকার বাজারের 5টি বৈশিষ্ট্য লেখো। টাকার বাজারে ব্যবহৃত লগ্নিপত্র বা দলিলগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। টাকার বাজারে যে সমস্ত ইনস্ট্রুমেন্টস গুলো রয়েছে, কিগুলো নিয়ে টাকার বাজার গঠিত, টাকার বাজারে কোন কোন ইনস্ট্রুমেন্টের কেনা বেচা হয়, সেইগুলো এখানে লিখতে হবে। টাকার বাজার এবং মূলধন বাজারের মধ্যে 5টি পার্থক্য লেখো। অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূলধন বাজারের 5টি বৈশিষ্ট্য। আচ্ছা, প্রাইমারি বাজার এবং গৌণ বাজার, মানে প্রাথমিক বাজার এবং গৌণ বাজার বলতে কি বোঝো এবং উভয়ের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার এই কোয়েশ্চেনটা আসে। শেয়ার বাজার বা স্টক এক্সচেঞ্জের 5টি কার্যাবলী লেখো। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শেয়ার বাজারে লগ্নিপত্র ক্রয় বিক্রয় এবং নিষ্পত্তির বর্তমান পদ্ধতিটি আলোচনা করো। ঠিক আছে, শেয়ার বাজারে আমরা যে শেয়ার কেনাবেচা করি, তো সেই শেয়ার কেনাবেচার পর টাকাটা কতদিন বাদে আমাদের অ্যাকাউন্টে ঢোকে, টাকাটা শেয়ারগুলো কিভাবে বা কতদিনের মধ্যে আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যায় বিক্রি করলে, আর ঢোকে কিনলে, সেই পদ্ধতিটা কি সিস্টেমে আছে সেটা একটু তোমাদের পড়তে হবে। এরপরে আছে এনএসডিএল, ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড, এবং সিডিএসএল, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, এদের ওপর সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। বেসিক্যালি এরা কবে প্রতিষ্ঠা হয়েছে এবং এদের কি সুবিধে আর কাজ, সেইটুকুই লিখতে হবে। এদের কাজটা অবশ্যই লিখতে হবে। সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির 5টা উদ্দেশ্য, সেবি কেন গঠিত হয়েছে। আর আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে, লাস্ট কোয়েশ্চেন যেটা, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবির 5টা কার্যাবলী। ঠিক আছে, মোটামুটি 12টা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে পড়তে হবে। এরপরে চলে যাই পরের চ্যাপ্টার, মার্কেটিং ম্যানেজমেন্ট। দেখতে পাচ্ছ তোমরা, মার্কেটিং ম্যানেজমেন্টে একটা কোয়েশ্চেন আসবে 2 মার্কসের। এখানে দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন লিখতে হবে 2 মার্কসের, আর একটা কোয়েশ্চেন 3 মার্কসের। এখানেও দুটো কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন তোমায় অ্যাটেম্প করতে হবে 3 মার্কসের। মোট 5 মার্কস আসছে এই মার্কেটিং ম্যানেজমেন্ট লাস্ট চ্যাপ্টার থেকে। 2 মার্কসের জন্য এখানে কি পড়তে হবে না, বিক্রয় সম্প্রসারণ বলতে কি বোঝো, সেলস প্রমোশন। বিক্রয় সম্প্রসারণের বিভিন্ন উপাদানগুলির নাম লেখো, কিভাবে বিক্রয় সম্প্রসারণ করা যায়। বিজ্ঞাপন বলতে কি বোঝো, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিক্রয় বিদ্যা বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
ক্রেতা এবং বিক্রেতার দিক থেকে বিক্রয় বিদ্যার ২টি করে গুরুত্ব লেখো, অবশ্যই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বিক্রয় বিদ্যা বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রচার বলতে কি বোঝো? হোয়াট ইজ পাবলিসিটি? এইগুলো এই চ্যাপ্টার থেকে ২ মার্কসের জন্য তোমরা পড়বে। এবারে বলি ৩ মার্কসের জন্য কি এই চ্যাপ্টার থেকে পড়বে? ৩ মার্কসের জন্য প্রথমে পড়বে কারবারি জগতে বিজ্ঞাপনের ৫টি ভূমিকা লেখো। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। বিজ্ঞাপনের ২টি অর্থনৈতিক সুবিধা এবং ২টি সামাজিক সুবিধা লেখো। বিজ্ঞাপনের কি সুবিধে? এই কোয়েশ্চেনটা ৩ নম্বরটা আসার খুব চান্স আছে যে বিজ্ঞাপন একটি অপব্যয়। এই উক্তিটির পক্ষে এবং বিপক্ষে ২টি করে যুক্তি দাও। কেউ বলে বিজ্ঞাপন ভালো, কেউ বলে না বিজ্ঞাপন একটা বাজে খরচা, বিজ্ঞাপনের মাধ্যমে খারাপ প্রভাব মানুষের মধ্যে পড়ে ইত্যাদি। তো এর পক্ষে আর বিপক্ষে ২টি যুক্তি দিয়ে একটা কনক্লুশন বা উপসংহার ১ লাইন লিখতে হবে। তারপরে হচ্ছে একজন ভালো বিক্রয়কর্মী ২টি দৈহিক, ২টি মানসিক এবং ২টি পেশাগত গুণাবলী লেখো। এটা খুব ইম্পর্টেন্ট। একজন ভালো বিক্রয়কর্মী যে হবে তার কি দৈহিক গুণাবলী, কি মানসিক গুণাবলী এবং কি পেশাগত গুণাবলী থাকতে হবে। তারপর হচ্ছে বিক্রয় প্রসারের ৫টি কৌশল, সেলস প্রমোশনের ৫টা কৌশল আমাদের লিখতে হবে, টেকনিক্স। আচ্ছা, বিজ্ঞাপন এবং বিক্রয় প্রসারের মধ্যে ৫টি পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট। বিজ্ঞাপন এবং বিক্রয় বিদ্যার মধ্যে ৫টি পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। প্রচারের ৫টি গুরুত্ব অবশ্যই আসতে পারে। প্রচার এবং বিজ্ঞাপনের মধ্যে ৫টি পার্থক্য লেখো। এই হচ্ছে তোমাদের বিএসটিডির সাজেশন। এর বাইরে তোমাদের আর কিছু পড়ার দরকার নেই। এইগুলোই পড়ে যাও, এখান থেকেই 100% কমন পাবে। কিন্তু তোমাদেরকে আবার বলছি, তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর ছোট করে পড়ো, বেশি বড় করে পড়ার দরকার নেই, কিন্তু কভারেজ বাড়াও। এই যতগুলো কোয়েশ্চেন্স দিলাম প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমরা অবশ্যই পড়ে যাবে এবং তোমরা 100% কমন পাবে এবং প্রত্যেকেই খুব ভালো নম্বর পাবে। তোমাদের সবারই একটু বিএসটিডি নিয়ে চিন্তা ছিল যে এত বড় সিলেবাস কি করে কভারেজ দেবো, কি করে লিখবো, কোন প্রশ্নগুলো পড়বো, সেগুলোর ডিটেলসে আমি আজকের ভিডিওতে বলে দিয়েছি। সামনের আরো ৪টে ভিডিও আমি আপলোড করব এই সাজেশনের জন্য, যেখানে অ্যাকাউন্টেন্সি সাজেশন তোমাদের দেব। এবারে অ্যাকাউন্টেন্সির কোয়েশ্চেন প্যাটার্ন কি হবে, কিভাবে কোয়েশ্চেন আসবে, কিভাবে তার উত্তর দিতে হবে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোয়েশ্চেন আসবে, ডিটেলসে আলোচনা করব। তার সঙ্গে কস্টিং ট্যাক্সেশনের সাজেশন দেব, সেখানেও বলবো এবারে কস্টিং সাজেশনের কতগুলো, কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে, কিভাবে উত্তর লিখতে হবে, এবং তার সাথে কমার্শিয়াল ল এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং চ্যাপ্টারটা যাদের আছে তাদের জন্য সাজেশন দেব। সবার আগে বিজনেস স্টাডিজ সাজেশনটা দিয়ে দিলাম, তার কারণ এটা পড়তে অনেক সময় লাগে। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা কমেন্ট করবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং আমার চ্যানেলটি যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি, আগামী দিনের ভিডিওগুলি সাজেশনসগুলো পাওয়ার জন্যে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে কোনো নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আজকে এই বলেই আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।